হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোজ স্টাডিতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 জন্য টার্গেট করে রয়েছো, তোমাদের জন্য এই কম্পোজ স্টাডি ইউটিউব চ্যানেলেই ফিজিক্যাল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের উপর বিভিন্ন প্রশ্ন আলোচনা করা হচ্ছে। আমরা একটি মাত্র টপিক নিয়ে আলোচনা করেছি, পরিবেশের জন্য ভাবনা। ঠিক আছে, আজকে আমরা দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো গ্যাসের আচরণ, অর্থাৎ বিহেভিয়ার অফ গ্যাসেস। এই চ্যাপ্টারটি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের দেখাবো যে প্রতি বছর এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা থেকে দুটো কোশ্চেন এসেছে, আর কোশ্চেনগুলো খুব ইজি হয়। শুধুমাত্র একটা সূত্রের প্রয়োজন হয় এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করার জন্য। সেটাও আমি তোমাদের দেখাবো, কীভাবে করতে হয় সেটাও আমি তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখবে, মনোযোগ সহকারে শুনবে, কোথায় কী বলছি, এক্সট্রা যা যা লিখছি সব কিছু তোমরা নোট ডাউন করে রাখবে। আর ক্লাস শেষে অবশ্যই এই পিডিএফটি তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, তোমরা সেখানে অবশ্যই জয়েন করো। সেখানে চ্যানেলের যাবতীয় পিডিএফ এবং যাবতীয় আপডেট সেখানেই তোমরা পাবে, কোন দিন কোন ক্লাস আসবে, কী ক্লাস হবে। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই সেখানে জয়েন করবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমাদের প্রথম প্রশ্ন শুরু করছি। আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কিন্তু তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কমপ্লিট ভিডিওটি দেখবে। দেখো, এখানে প্রথম প্রশ্নে বলেছে যে এসআই পদ্ধতিতে গ্যাসীয় পদার্থের চাপের একক। কার একক বলেছে? চাপের একক কি? অপশন দেওয়া আছে নিউটন পার বর্গমিটার, ডাইন পার বর্গ সেমি, নিউটন পার বর্গ সেমি, নাকি ডাইন পার বর্গমিটার। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, নিউটন পার বর্গ মিটার। এবারে চাপ কাকে বলে সেটা যদি আমরা জানি, তাহলে আমরা অবশ্যই চাপের একক নির্ণয় করতে পারবো। দেখো, চাপ কি? চাপ হলো কোনো ইউনিট এরিয়া, ঠিক আছে, কোনো একক ক্ষেত্রফলের উপরে আমরা যে পরিমাণ ফোর্স বা বল প্রয়োগ করি সেটাকেই আমরা চাপ বলে থাকি। তাহলে একক ক্ষেত্রফলের উপরে বা ইউনিট এরিয়ার উপরে আমরা যে পরিমাণ ফোর্স অথবা বল প্রয়োগ করে থাকি সেটাকেই আমরা কি বলি? চাপ বলি। এবারে একক, যদি কোনো কিছু একক ইউনিট, একক এরিয়া, একক আয়তন, এই সমস্ত কিছু থাকে, তাহলে একদম নিচে আমাদের একক কি লিখতে হবে? যেটা দেওয়া থাকবে একক ক্ষেত্রফল। ঠিক আছে, একক ক্ষেত্রফল। আর ফোর্সটাকে লিখতে হবে উপরে, বল উপরে। ঠিক আছে, তাহলে একক ক্ষেত্রফল, একক আয়তন, একক ভর যদি থাকে তাহলে সেটাকে আমাদের নিচে লিখতে হয়, আর যেটা আমরা প্রয়োগ করব সেটাকে উপরে লিখতে হয়। তাহলে এবারে দেখো, এসআই পদ্ধতিতে বলের একক কি? নিউটন বাই একক ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি? বর্গমিটার। তার জন্য আমাদের চাপের একক হয়ে যাচ্ছে নিউটন পার বর্গমিটার। বুঝতে পারলে? চলো নেক্সট, 2 নম্বর প্রশ্নে বলেছে গ্যাসীয় পদার্থের চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়। গ্যাসীয় পদার্থের চাপ যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে আমাদের কোন যন্ত্রটি ব্যবহার করতে হবে? অপশন দেওয়া আছে থার্মোমিটার, হেক্সোমিটার, ব্যারোমিটার, নাকি ক্যালোরিমিটার। এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। খুব ইজি কোশ্চেন। ঠিক আছে, আমরা ছোটোবেলার থেকে এই কোশ্চেনটি পড়ে আসছি যে ব্যারোমিটারের সাহায্যে আমরা গ্যাসীয় পদার্থের চাপ পরিমাপ করে থাকি। নেক্সট 3 নম্বর প্রশ্ন বলছে বয়েলের সূত্রে ধ্রুবক হলো গ্যাসের। বয়েলের সূত্র আমরা সকলেই পড়েছি। এই বয়েলের সূত্রে গ্যাসের ধ্রুবক কী কী রয়েছিল? অপশান আছে আয়তন ও উষ্ণতা, ভর ও উষ্ণতা, চাপ ও উষ্ণতা, নাকি চাপ ও ভর। খুব ইজি আর খুব কমন একটি কোশ্চেন। বয়েলের সূত্রে ধ্রুবক কী? গ্যাসের ধ্রুবক কী? একদম ঠিক, রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি, ভর ও উষ্ণতা। ঠিক আছে, বয়েলের সূত্রে ভর এবং উষ্ণতা ধ্রুবক থাকে। দেখব বয়েলের সূত্র কী। দেখো, বলেছে যে স্থির তাপমাত্রায়, ঠিক আছে, মানে তাপমাত্রাটা বা উষ্ণতা কনস্ট্যান্ট থাকবে, নির্দিষ্ট ভরও নির্দিষ্ট থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হয়। এটি হলো বয়েলের সূত্র। ঠিক আছে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হবে, মানে PV ইকুয়ালস টু K অথবা P ভ্যারাইজেস 1/V বলতে পারি। মানে কোনো গ্যাসের আয়তন, এই যে V হলো আয়তন, ভলিউম, ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপ হলো P, তার ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটাকে আমরা কি বলবো? ব্যস্তানুপাতিক। বুঝতে পারলে? চলো, মানে ব্যস্তানুপাতিক বলতে যদি প্রেশার বাড়ানো হয় তাহলে ভলিউম কমবে, আর ভলিউম যদি কমানো হয় তাহলে প্রেশার বাড়বে। ঠিক আছে, এটাই হলো গিয়ে ব্যস্তানুপাতিক। কার মধ্যে? চাপ এবং আয়তনের মধ্যে। নেক্সট দেখব 4 নম্বর প্রশ্ন বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে সেটির আয়তন পূর্বের। স্থির উষ্ণতায় আর নির্দিষ্ট ভর, প্রথমেই দেখো দিয়ে দেওয়া আছে, যেটা অঙ্কটা তোমাদের কীভাবে করতে হবে। স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভর, তাহলে এটা কিসের সূত্র? উষ্ণতা এবং ভর কোন সূত্রের ক্ষেত্রে ধ্রুবক থাকে? সেটা হলো বয়েলের সূত্রে। ঠিক আছে, বয়েলের সূত্রে উষ্ণতা এবং ভর দুই কিন্তু কনস্ট্যান্ট থাকে।
আর আমরা বয়েলের সূত্র থেকে জানি পি ভ্যারাইজেস 1/v, এটা হলো বয়েলের সূত্র। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে সেটির আয়তন পূর্বের কত হবে। যদি আমরা গ্যাসের চাপ দ্বিগুণ করি তাহলে এটা যত বাড়াবো ভলিউম বা আয়তন তত কী হবে, কমবে। তাহলে যদি আমরা গ্যাসের চাপ দ্বিগুণ করি তাহলে আমাদের ভলিউম কত হবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ 1/2 অংশ অথবা হাফ অংশ। ঠিক আছে, বুঝতে পারলে? চাপ দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হয়ে যাবে, কারণ চাপ এবং আয়তনের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। এটা হলো যদি তোমরা ডাইরেক্ট সূত্রের সাহায্যে করো। এবারে যদি আমরা অঙ্ক কষে করি তাহলে দেখো কীভাবে করতে হবে। এখানে আমি করে নিয়ে এসেছি। আমাদের সূত্র যেটা মাথায় রাখতে হবে এই গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটি পড়ার জন্য, সেটা হলো PV = nRT। এখানে উষ্ণতা এবং নির্দিষ্ট ভর যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে বয়েলের সূত্র। এবারে এখানে পিকে আমরা চাপ দ্বারা, আর হলো গ্যাস ধ্রুবক, ভি হলো আয়তন, টি হলো উষ্ণতা, আর এন হলো গ্যাসের মোল। ঠিক আছে, এগুলো কিন্তু সব জায়গায় সেম থাকবে, সব সূত্রের ক্ষেত্রে সেম থাকবে। এবারে আমরা একদম যদি প্রপার অঙ্ক কষে করি, যেভাবে আমাদের বোর্ডের এক্সামে করতে হয় সেভাবে যদি করি তাহলে আমাদের দেখা করতে হবে, ধরি পূর্বের আয়তন V1 ছিল, অন্তিম আয়তন V2, পূর্বের চাপ P1 ছিল P, আর হলো অন্তিম চাপ P2 আমাদের বলে দিয়েছে 2P। ঠিক আছে, তাহলে আমরা বয়েলের সূত্র অনুসারে জানি যে PV = কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি যে P1V1 = P2V2। আশা করছি তোমরা এতটুকু কিন্তু সকলেই জানো। এক্সাম তোমাদের খুব কাছে, এই সমস্ত কিছু তোমরা থিওরি পড়ে নিয়েছো, এখন শুধু কোশ্চেন প্র্যাকটিস করার সময়। তাহলে PV = কনস্ট্যান্ট হলে P1V1 = P2V2। এবারে P1 এর মান আমাদের দেওয়া আছে P, V1 এর মান V1, আর P2 র মান দেওয়া আছে 2P, মান বসিয়ে দিলাম, আর V2 র মান V2। তাহলে আমাদের V2টাকে বের করতে হবে যে V2 বা অন্তিম আয়তন পূর্বের আয়তনের কত। তাহলে এখানে দেখো পির সাথে P কাটা গেল, তাহলে V2 = V1/2। এটা হয়ে যাবে আমাদের রাইট আনসার, মানে অন্তিম আয়তন পূর্বের আয়তনের অর্ধেক হয়ে যাবে যদি আমরা প্রেশারকে কি করি, ডবল করে দিই। ঠিক আছে, চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন বলেছে পি চাপে এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 যদি হয় তাহলে চাপ স্থির রেখে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে সেটির আয়তন কত হবে। এটি তোমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে। ঠিক আছে, এটা অঙ্ক যদি করতে চাও তাহলে অনেক বড় অঙ্ক হবে। ডাইরেক্ট মনে রাখবে যে পি চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি V0 হয়ে থাকে তাহলে চাপকে যদি আমরা স্থির রাখি, মানে পি চাপই রয়েছে, তাহলে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বাড়াই তাহলে সেটির আয়তন কত হবে। সেটির আয়তন হবে, আমাদের রাইট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, V0 × 1 + 1/273। এটি হবে অন্তিম আয়তন যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়িয়ে দিই। ঠিক আছে, তোমরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সাথে এই বেল আইকনটিও প্রেস করে রাখবে যাতে কোনো ক্লাসের নোটিফিকেশান তোমাদের মিস না হয়। কারণ এখন তোমাদের এক্সাম খুব কাছে চলে এসেছে। আমরা জিকে, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এই সমস্ত কিছুর কোশ্চেনই কিন্তু তোমাদের এখন এই চ্যানেলে দেব। তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে রাখবে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে যদি তোমাদের ভালো লাগে, আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। চলো নেক্সট কোশ্চেন দেখব। আচ্ছা, নেক্সটে দেখো আমাদের বলে দেওয়া আছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাড়ানো বা কমানোর ফলে 0 ডিগ্রি তাপমাত্রায় তার আয়তন 1/273 ভাগ হারে যথাক্রমে বাড়বে এবং কমবে। যদি আমরা চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরও স্থির থাকবে, চাপও স্থির থাকবে, তারপর যদি আমরা প্রতি ডিগ্রি মানে 1 ডিগ্রি করে সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াই তাহলে আমাদের 1/273 ভাগ হারে বাড়বে আয়তন, আর যদি চাপ কমাই তাহলে 1/273 ভাগ হারে আয়তন কী হবে, কমবে। ঠিক আছে, এবারে যদি নির্দিষ্ট চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় V হয়ে থাকে তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় VT হয়, তাহলে চার্লসের সূত্রানুসারে দেখো 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই গ্যাসের আয়তন হবে V0 × 1 + 1/273। আর যদি সেটাকে আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বের করতে চাই তাহলে সেটা হবে V0 × 1 + 4/273। আর যদি আমাদের T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বের করতে হয় তাহলে আমাদের সেটা হবে V0 × 1 + T/273। ঠিক আছে, এটা যদি তোমরা মাথায় রাখো যে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন কত হবে, তাহলে কিন্তু প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে সে 1 ডিগ্রি হোক, 2 ডিগ্রি হোক, 4 ডিগ্রি হোক, তাহলে কিন্তু তোমরা শুধু টির জায়গায় সেই ডিগ্রিটার মান বসিয়ে দেবে, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমাদের বের করতে বলেছে, তাহলে সরাসরি আমরা সেই আয়তনটি পেয়ে যাব সেই উষ্ণতায়। ঠিক আছে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে সকল আদর্শ গ্যাসের উষ্ণতা 0 হয় কোন উষ্ণতায়।
কোন উষ্ণতায় সকল আদর্শ গ্যাসের উষ্ণতা শূন্য হবে? সকল আদর্শ গ্যাসের উষ্ণতা শূন্য হয় বলে রাখি তোমাদের 0 কেলভিন উষ্ণতায়। ঠিক আছে, কেলভিন একটি উষ্ণতা মাপার একক। এই 0 কেলভিন উষ্ণতায় আমাদের সকল যে আদর্শ গ্যাস রয়েছে সেই সকল আদর্শ গ্যাসের উষ্ণতা শূন্য হয়ে যাবে। আর এই 0 কেলভিন উষ্ণতাটি হলো সেলসিয়াসে আমাদের বের করতে হবে। রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি 273। ঠিক আছে, যদি আমাদের কি বের করতে হবে, যদি আমাদের কেলভিন এককে কোনো একক বের করতে হয় তাহলে কেলভিন ইকুয়ালস টু কত হয় 273 প্লাস ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা হলো সূত্র। যদি আমাদের ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো উষ্ণতা দেওয়া থাকে সেটাকে যদি আমরা কেলভিনে প্রকাশ করতে চাই তাহলে আমাদের 273 সাথে কী করতে হবে, যোগ করতে হবে। এবারে যেহেতু আমাদের উষ্ণতা আমরা জানি যে গ্যাসের উষ্ণতা শূন্য হয় 0 কেলভিনে, তাহলে আমাদের ডিগ্রি সেন্টিগ্রেডে বের করতে হলে কী হবে, ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু কেলভিন মাইনাস 273। তাহলে আমাদের কেলভিনের মান কত, 0 কেলভিন। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের -273 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারলে তোমরা সকলে? কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন নাম্বার দিয়ে তোমরা জানাতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন করো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমাদের এক্সাম রিগার্ডিং যে কোনো প্রশ্ন তোমরা সেখানে পোস্ট করতে পারো, তোমাদের কিন্তু সলিউশন বের করে দেওয়া হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এখানে আমরা অনেকক্ষণ থেকে পড়ছি যে আদর্শ গ্যাস কী। এবারে আদর্শ গ্যাসের সাথে আমাদের বাস্তব গ্যাসটাও পড়তে হবে। দেখো, আদর্শ গ্যাস হলো যেসব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলা হয়। তাহলে বয়েলের সূত্র পড়েছি আমরা আর চার্লসের সূত্র পড়েছি। এই দুই সূত্র যে সমস্ত গ্যাস মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি। আদর্শ গ্যাস কল্পনা মাত্র, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই, আদর্শ গ্যাস কিন্তু এক্সিস্ট করে না। ঠিক আছে, আর বাস্তব গ্যাস কি? বাস্তব গ্যাস হলো যে সমস্ত গ্যাস বয়েল ও চার্লসের সূত্র সঠিকভাবে মেনে চলবে না তাদের আমরা বাস্তব গ্যাস বলবো। যেমন আমাদের যে সমস্ত বায়ুমণ্ডলে গ্যাস রয়েছে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এই সমস্ত কিছু হলো বাস্তব গ্যাস। এরা বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না, এদের অস্তিত্ব রয়েছে কিন্তু আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। সেটি হলো, এরপরে তোমাদের যে পয়েন্টটি সবথেকে বেশি মনে রাখতে হবে সেটি হলো এই পয়েন্টটি, যে বলেছে কম চাপে ও বেশি উষ্ণতায় সব গ্যাসই আদর্শ গ্যাসের মতো আচরণ করে। মানে বাস্তব গ্যাসগুলো যে রয়েছে সেই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতন আচরণ করবে কখন, কম চাপে ও বেশি উষ্ণতায়। উষ্ণতা যদি আমরা বাড়িয়ে দিই আর চাপ যদি আমরা কমিয়ে দিই তাহলে সকল বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই অবশ্যই নোট ডাউন করে রাখবে। আর এখনই 2-3 বার পড়ো যে কম চাপ আর বেশি উষ্ণতা। ঠিক আছে, চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন বলেছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে, 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরম স্কেলে হবে। 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরম স্কেলে কত কেলভিন হবে? পরম স্কেল হলো কেলভিন স্কেল, কেলভিন স্কেল যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি। এই 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরম স্কেলে কত কেলভিন হবে? অপশান দেওয়া আছে 273 কেলভিন, 37 কেলভিন, 300 কেলভিন নাকি 310 কেলভিন। আমি তোমাদের সূত্রটি মাত্র বলে দিলাম যে কেলভিন স্কেলে যদি আমরা বের করতে যাই তাহলে কেলভিন ইকুয়ালস টু 273 প্লাস ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের দেওয়া আছে কততে, ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, আমাদের বের করতে হবে কেতে। তাহলে যোগ করে দাও, কে ইকুয়ালস টু 273 প্লাস 37। তাহলে এটার আনসার হচ্ছে আমাদের 310 কেলভিন। ঠিক আছে, 310 কেলভিন আমাদের রাইট আনসার হয়ে যাবে। ইজি কোশ্চেন, কিন্তু একদম ইজি কোশ্চেন। শুধু তোমাদের কয়েকটা ছোট ছোট জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য। তার মধ্যে এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তোমাদের এএনএম জিএনএমে এ ধরনের কোশ্চেন আসবে। চলো নেক্সট দেখব 8 নম্বর প্রশ্ন বলেছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ হলো। চার্লসের সূত্র পড়েছি আমরা, চার্লসের সূত্রের গাণিতিক রূপ কী? আমরা অঙ্কের ভাষায় কীভাবে চার্লসের সূত্রকে প্রকাশ করতে পারি সেটা আমাদের বলতে হবে। অপশান দেওয়া আছে ভি ভ্যারাইজেস 1/p, মানে আয়তন এবং প্রেশার পরস্পরের ব্যস্তানুপাতিক। ভি ভ্যারাইজেস পি, মানে আয়তন এবং প্রেশার পরস্পরের সমানুপাতিক। ভি ভ্যারাইজেস 1/t, মানে আয়তন এবং উষ্ণতা পরস্পরের ব্যস্তানুপাতিক। আর ভি ভ্যারাইজেস টি, মানে আয়তন এবং উষ্ণতা পরস্পরের সমানুপাতিক। আমাদের উত্তর কী হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে আগে জানাও, অথবা নিজেরা খাতায় নোট ডাউন করো, তারপরেই সলিউশন দেখবে। রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি। ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা এএনএম জিএনএম 2024-এ এই চার্লসের সূত্র আর বয়েলের সূত্র এই দুইয়ের থেকে কোনো না কোনো সূত্রের থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই পাবে। ঠিক আছে, হয় থিওরি বেসিস আর নাহলে সেই সূত্রের উপর বেস করে কোনো নিউমেরিক্যালস বা অঙ্ক তোমাদের থাকবেই কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো চার্লসের সূত্র বলে দেওয়া রয়েছে যে স্থির চাপে চাপ স্থির থাকবে আর ভর স্থির থাকবে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির পরম তাপমাত্রার সমানুপাতিক হয়। গ্যাসের আয়তন গ্যাসের পরম তাপমাত্রা বা উষ্ণতার সমানুপাতিক হবে, অর্থাৎ ভি ভ্যারাইজেস টি হবে।
এখানে কোশ্চেন আসতে পারে বয়েলের সূত্রের মতন করে, যেমন আমরা করলাম যে বয়েলের সূত্রের ধ্রুবক কী কী ছিল, সেরকম চার্লসের সূত্রের ধ্রুবক কী কী ছিল সেটা যদি আমাদের জিজ্ঞেস করে তাহলে হয়ে যাবে স্থির চাপ স্থির রয়েছে, আর হলো নির্দিষ্ট ভর স্থির রয়েছে। তাহলে বয়েলের সূত্রে কী কী পড়েছিলাম আমরা, মনে আছে? একদম। আর চার্লসের সূত্রে আমরা কি জানলাম, চাপ আর হলো ভর, এই দুটি চার্লসের সূত্রের ধ্রুবক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখব। 9 নম্বর প্রশ্ন বলেছে আদর্শ গ্যাস সমীকরণটি হলো, আদর্শ গ্যাস সমীকরণ কি? অপশান দেওয়া আছে PV = KT, PV = RT, PV = nRT, নাকি PV = 3/2 nRT। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টামাক দিয়ে রাখো, কারণ এই চ্যাপ্টারে তোমাদের কোশ্চেন এই আদর্শ গ্যাস সমীকরণটির উপরেই কিন্তু পড়তে হবে। ঠিক আছে, যা কিছু কোশ্চেন আছে সব এই আদর্শ গ্যাস সমীকরণের উপর বেস করেই তোমাদের অঙ্কগুলো করতে হবে। তাই তোমাদের মনে রাখা উচিত যে আদর্শ গ্যাস সমীকরণটি কী। নিজেরা আনসার করেছো একদম, আশা করছি তোমরা সকলেই সি দিয়েছো, সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। PV = nRT হলো আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, আর এই সূত্রের উপর বেস করেই আমরা নিউমেরিক্যালসগুলো করব পরবর্তীতে। নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে প্রথম অণুর কল্পনা করেন কোন বিজ্ঞানী প্রথম অণুর কল্পনা করেছিলেন? অপশান হলো গেলুজ্যাক, অ্যাভোগ্যাড্রো, ডাল্টন, নাকি চার্লস। কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি, অ্যাভোগ্যাড্রো। ঠিক আছে, অ্যাভোগ্যাড্রো প্রথম অণুর কল্পনা করেছিলেন। খুব ইজি কোশ্চেন, মাথায় রাখবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে STPতে 1 মোল গ্যাসের আয়তন কত? STPর ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অথবা NTPও এটাকে বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে STP বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে মানে স্থির উষ্ণতা এবং স্থির চাপে 1 মোল গ্যাসের আয়তন কত হতে পারে? অপশান দেওয়া আছে 11.2 লিটার, 22,400 মিলিলিটার, নাকি 22.4 লিটার, নাকি বি এবং সি উভয়ই। এককগুলো তোমরা মাথায় রাখবে, এককগুলো দেখবে যে কি একক দেওয়া আছে। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, বি এবং সি উভয়ই হলো STPতে 1 মোল গ্যাসের আয়তন। কিভাবে? আমরা জানি যে 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। এবারে এই লিটারকে যদি আমরা মিলিলিটারে প্রকাশ করি তাহলে আমাদের এটিকে 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করো, দেখবে এই 22,400 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে 22,400 মিলিলিটার অথবা 22.4 লিটার হলো STPতে 1 মোল গ্যাসের আয়তন। নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর প্রশ্নে বলেছে P চাপে এবং T উষ্ণতায় V আয়তন কোনো গ্যাসের অণুর সংখ্যা যদি n হয় তাহলে P চাপে T উষ্ণতায় 2V আয়তনের গ্যাসের অণুর সংখ্যা কত হবে? যখনই এই ধরনের প্রশ্ন দেখবে সাথে এই যে সূত্রটি রয়েছে PV = nRT, এই ফর্মুলাটি লিখে নেবে। এবারে বলেছে P চাপে T উষ্ণতায়, প্রথম ক্ষেত্রে V আয়তন কত? V। দ্বিতীয় ক্ষেত্রে দেখো P চাপে T উষ্ণতায় আয়তন হলো 2V, তাহলে আমাদের প্রাথমিক আয়তন হলো V, অন্তিম আয়তন হলো 2V। ঠিক আছে, এবারে আমাদের গ্যাসের অণুর সংখ্যা, প্রাথমিক অণুর সংখ্যা দেওয়া আছে n, আমাদের গ্যাসের অণুর সংখ্যা কত হবে অন্তিম অণুর সংখ্যা সেটা আমাদের বের করতে হবে। যেহেতু আমাদের P এবং T উষ্ণতা স্থির দেওয়া আছে অর্থাৎ কনস্ট্যান্ট দেওয়া আছে, তাই আমরা এখান থেকে কি সরিয়ে দেব, এখান থেকে দেখো এখান থেকে আমরা P আর হলো টিকে সরিয়ে দেব। ঠিক আছে, আর কি, আর হলো গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এমনিতেই ধ্রুবক, সেই জন্য আমরা আরকেও সরিয়ে দিলাম। তাহলে V = n, মানে এখানে হয়ে যাবে তোমাদের V ভ্যারাইজেস n। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে V ভ্যারাইজেস n। ঠিক আছে, মানে যদি আমাদের আয়তন বাড়ে তাহলে আমাদের অণুর সংখ্যাও বাড়বে, যদি আয়তন কমে তাহলে অণুর সংখ্যা আমাদের কমবে। তাহলে প্রথমে আমাদের কত দেওয়া ছিল? আয়তন V, আর পরে কত হয়েছে? 2V, মানে আমাদের আয়তন কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, 2x হয়ে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অণুর সংখ্যা কত হবে? 2x হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের রাইট আনসার হবে কি? অপশান নাম্বার বি, 2n। তাহলে আয়তন বাড়লে অণুর সংখ্যাও বাড়বে। চলো নেক্সট দেখো, এখানে করে দেওয়া রয়েছে, আমি যেটা করে দিয়েছি সেটাই এখানে সম্পূর্ণ লিখে দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা তোমরা PDF ডাউনলোড করে অবশ্যই এই স্লাইডগুলো, এক্সট্রা টপিকগুলো লিখবে। আর কোশ্চেন যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো, কোশ্চেনগুলো তুলে এই যে নেক্সট স্লাইডে যে সলিউশনগুলো দেওয়া আছে সেটা কিন্তু তোমরা খাতায় তুলে রাখবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনই তোমাদের এক্সামে আসবে। চলো নেক্সট দেখো, এখানে বলেছে যে গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তির কী হয়? অপশান আছে একই থাকে, বৃদ্ধি পায়, হ্রাস পায়, নাকি শূন্য হয়। গ্যাসীয় পদার্থের উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে ওই গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তি কী হবে?
রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, বৃদ্ধি পায়। একটা বদ্ধ ঘরে যদি তোমাকে আটকে রেখে ভিতরে গরম বাড়িয়ে দেওয়া হয় তাহলে তোমার কি হবে? তুমি ছোটাছুটি শুরু করবে, আর ছোটাছুটি শুরু করলে গতিবেগ বাড়বে, আর গতিবেগ বাড়লে গতিশক্তি বাড়বে। তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, বৃদ্ধি পাবে গতিশক্তি যদি গ্যাসীয় পদার্থের উষ্ণতা আমরা বৃদ্ধি করি। ঠিক আছে, চলো এখানে দেখো লিখে দেওয়া রয়েছে যে তাপমাত্রা বাড়ালে অণুগুলির গতিবেগ বেড়ে যায়, ফলে অণুগুলির গতিশক্তিও বেড়ে যাবে। গতিবেগ যদি বাড়ে তাহলে গতিশক্তি বেড়ে যাবে। আমরা গতিশক্তি কি জানি? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের গ্যাসের যেহেতু মাস কনস্ট্যান্ট আছে, তাই আমাদের গতিবেগ মানে ভি ভেলোসিটি যদি বাড়ে তাহলে আমাদের গতিশক্তি বেড়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। 14 নম্বর প্রশ্নে বলেছে যে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত হবে? এটা আমরা আগেও করেছি, আগে যেটা আনসার ছিল সেটাই আনসার হয়ে যাবে। অপশন দেওয়া আছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর -100 ডিগ্রি সেন্টিগ্রেড। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করছি তোমরা সকলেই এই কোশ্চেনের আনসার দিতে পেরেছ। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখব। বলেছে নিচের কোন রাশিটির একক পাস্কাল? খুব কমন আর খুব ইজি কোশ্চেন। ঠিক আছে, কোন রাশিটির একক হলো পাস্কাল? অপশন দেওয়া আছে ক্ষেত্রফল, আয়তন, চাপ নাকি বল। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, চাপ। ঠিক আছে, চাপের একক হলো পাস্কাল। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা বর্গমিটার জানি, আয়তনের হলো কি ঘনমিটার, তারপরে বলের ক্ষেত্রে ফোর্স, আর পাস্কাল হলো চাপের একক। ঠিক আছে, চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন। বলেছে প্রমাণ চাপের মান কত? খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেন কিন্তু এক্সামে গিয়ে খুব ভুল হয় যে এখানে ঘাত কত ছিল, সামনে কত ছিল, এই সমস্ত কোশ্চেন। ঠিক আছে, এখানে আমাদের অপশান দেওয়া আছে 1013 × 10⁶ ডাইন পার বর্গ সেমি, 1.013 × 10⁵ ডাইন পার বর্গ সেমি, 10.13 × 10⁶ ডাইন পার বর্গ সেমি, নাকি 101.3 × 10⁵ ডাইন পার বর্গ সেমি। প্রমাণ চাপের মান কত? কোন এককে? সিজিএস এককে। রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। ঠিক আছে, 1.013 × 10⁵ ডাইন পার বর্গ সেমি হলো প্রমাণ চাপের মান। ঠিক আছে, চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন। বলেছে স্থির উষ্ণতায় উষ্ণতা স্থির আর নির্দিষ্ট ভরও স্থির। কিসের সূত্র? বয়েলের সূত্র। গ্যাসের চাপ যদি আমরা অর্ধেক করি তাহলে আয়তন হবে পূর্বের কত? পি ভ্যারাইজেস 1/v। বয়েলের সূত্র। এখানে বলেছে গ্যাসের চাপ যদি আমরা অর্ধেক করি, তাহলে গ্যাসের চাপকে আমরা যদি অর্ধেক করি তাহলে আয়তন পূর্বের কত হবে? একদম ইজি কোশ্চেন। চাপ যদি বাড়ে আয়তন কমবে, আয়তন যদি বাড়ে চাপ কমবে। তাহলে আমাদের চাপকে অর্ধেক করা হয়েছে মানে চাপকে কমানো হয়েছে, তাহলে আয়তন কত হবে? আয়তন বাড়বে। এবারে কতটা বাড়বে সেটা যদি অঙ্কের মাধ্যমে করো সেটাও তোমরা করতে পারবে, আর যদি সূত্রটাকে ভালো মতো বুঝে থাকো তাহলে সরাসরি তোমরা আনসার করতে পারবে। চাপ যদি অর্ধেক হয় তাহলে আমাদের আয়তন হয়ে যাবে দ্বিগুণ। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখবো। 18 নম্বর প্রশ্ন। বলেছে চার্লসের সূত্রের ধ্রুবক হলো। ঠিক আছে, চার্লসের সূত্রের ধ্রুবক কী কী? অপশান আছে আয়তন ও ভর, উষ্ণতা ও ভর, ভর ও চাপ, নাকি চাপ ও উষ্ণতা। তোমাদের আগেই আমি বলে দিয়েছি চার্লসের সূত্রের গ্যাসের ধ্রুবক হলো ভর ও চাপ। ঠিক আছে, রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। চার্লসের সূত্রের ধ্রুবক হলো ভর এবং চাপ। চলো নেক্সট কোশ্চেন দেখবো। 19 নম্বর প্রশ্ন। বলেছে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু। খুব ইম্পর্টেন্ট, স্টামাক দিয়ে রাখবে। আর এটা অধিকাংশ স্টুডেন্টই ভুল করে। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু ভারী, হালকা, কখনো ভারী কখনো হালকা, নাকি একই থাকে? শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু। রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, হালকা। ঠিক আছে, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা প্রকৃতির হয়ে থাকে। চলো নেক্সট এখানে দেখো লিখে দেওয়া রয়েছে যে আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব অপেক্ষা কম। এটাই হলো গিয়ে কারণ। ঠিক আছে, নেক্সট 20 নম্বর প্রশ্ন। তোমরা এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও তোমাদের কীরকম লাগছে, আর বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, শেয়ার করতে ভুলো না। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্নে বলেছে যে একটি গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব যদি 22 হয় তাহলে ওর আণবিক গুরুত্ব কত হবে? বাষ্প ঘনত্ব 22 দেওয়া রয়েছে, আণবিক গুরুত্ব কত? এবারে দেখো আমরা এভাবে বলতে পারি যে বাষ্প ঘনত্ব, ঠিক আছে, বাষ্প ঘনত্ব সমান সমান আণবিক গুরুত্ব বাই 2। বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্বের কী হয়? অর্ধেক হয়। তাহলে এবারে আমাদের এখানে বাষ্প ঘনত্ব দেওয়া আছে আর আমাদের আণবিক গুরুত্ব বের করতে বলেছে। তাহলে আণবিক গুরুত্ব কত হবে? আণবিক গুরুত্ব সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্বের মান দেওয়া আছে 22 গুণ 2, মানে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, 44। ঠিক আছে, তাহলে
যদি আমাদের বাষ্প ঘনত্ব থাকে আণবিক গুরুত্ব বের করতে হয় তাহলে বাষ্প ঘনত্ব আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, আর যদি আণবিক গুরুত্ব দেওয়া থাকে আর বাষ্প ঘনত্ব বের করতে হয় তাহলে আমাদের আণবিক গুরুত্বকে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, নোট ডাউন করে রাখবে এই সমস্ত কিছুই। চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখব, আর এটাও খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এটা এখনও আসেনি, এবছর কিন্তু আসার চান্স রয়েছে। বলেছে যে আদর্শ গ্যাস সমীকরণ থেকে গ্যাসের মোলার ভর নির্ণয়ের সূত্রটি হলো। দেখো এখানে গ্যাসের মোলার ভরকে আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করেছি। আমাদের এম এর মান বের করার জন্য কোন সূত্রটি প্রয়োগ করতে হবে? অপশান দেওয়া আছে এম ইকুয়ালস টু WPV বাই RT, এম ইকুয়ালস টু WPR বাই TV, এম ইকুয়ালস টু RT বাই WPV, নাকি এম ইকুয়ালস টু WRT বাই PV। এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, এম ইকুয়ালস টু WRT বাই PV। এটা তোমরা মুখস্থই করে রাখবে যাতে তোমাদের বের করতে না হয়, কিন্তু এটা বের করাও যায় খুব সহজে, সেটা নেক্সট স্লাইডে দেওয়া আছে। চলো দেখি, আমাদের সেই একই সূত্র ব্যবহার করতে হবে, PV ইকুয়ালস টু NRT। এবারে এনকে আমরা কি বলতে পারি? এন হলো গ্যাসের মোল, আর মোলের মান আমরা কীভাবে বের করি? ওয়েট, মানে যেটা আমাদের দেওয়া থাকবে ভর বাই মোলার ভর। ঠিক আছে, তাহলে আমরা এনের জায়গায় লিখতে পারি যে ওয়েট আপন মোলার ওয়েট, বা যে ভরটা আমাদের দেওয়া থাকবে গিভেন ওয়েট বাই মোলার ওয়েট। যেহেতু আমাদের মোলার ওয়েট বের করতে হবে তাই এমকে আমরা এদিকে নিয়ে যাব আর পিভিকে আমরা নিচে নিয়ে আসবো। তাহলে দেখো এম ইকুয়ালস টু WRT বাই PV। এভাবে কিন্তু আমরা এই মোলার ভর নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমরা এই আদর্শ গ্যাস সমীকরণ থেকে খুব সহজেই বের করতে পারি। তাহলে আমি আশা করব যে তোমরা এটা মনে রাখবে যাতে তোমাদের এক্সাম হলে এটা বের করতে না হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন। বলেছে SI পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? অপশান দেওয়া আছে 8.314 জুল পার মোল পার কেলভিন, নাকি 0.0821 লিটার ATM পার মোল পার কেলভিন, নাকি 2 ক্যালোরি মোল পার কেলভিন, নাকি 0.821 আর্ক পার মোল পার ক্যালোরি। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, 8.314 জুল পার মোল পার কেলভিন হলো SI পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। এবারে CGS পদ্ধতিতে কি আর লিটার অ্যাটমসফিয়ার একক কী সেটাও আমরা খুব সহজে দেখব, এখানে স্লাইডে দেওয়া আছে। দেখো CGS পদ্ধতিতে হলো 8.314 × 10⁻⁷ আর্ক পার মোল পার কেলভিন। SIতে তো আমরা পড়লাম 8.314 জুল পার মোল পার কেলভিন। আর লিটার অ্যাটমসফিয়ার এই এককটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, লিটার অ্যাটমসফিয়ার এককে হলো 0.0821 লিটার ATM মোল পার কেলভিন। আমরা এই CGS পদ্ধতিতে যে রয়েছে 8.314, ঠিক আছে, এটাকে আমরা 25/3 লিখতে পারি, 25/3 × 10⁻⁷। সেরকম SI পদ্ধতিতে আমরা 25/3 লিখতে পারি এই 8.314 জুলের জায়গায়, আর এখানে 0.0821 জায়গায় আমরা লিখতে পারি 1/12। ঠিক আছে, এটা অঙ্কের সুবিধের জন্য আমরা এটাকে অ্যাপ্রক্সিমেশন ধরে রাখি যে 8.314কে আমরা 25/3 লিখব আর 0.0821কে আমরা 1/12 লিখব। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন। বলেছে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। অপশান আছে নিম্নচাপ ও নিম্ন উষ্ণতায়, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়, উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায়, নাকি উচ্চচাপ ও উচ্চ উষ্ণতায়। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা আমি তোমাদের আগে একটি স্লাইডে বলে দিয়েছি। বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কোন শর্তে? এটা তোমরা অবশ্যই কমেন্টে আনসার জানাবে 23 নম্বর প্রশ্ন দিয়ে। ঠিক আছে, চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন। বলেছে একটি আদর্শ গ্যাসের উদাহরণ হলো নিচের কোনটি আদর্শ গ্যাস? অপশান আছে হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, নাকি কোনোটিই নয়। খুব ইজি, রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি। যে সমস্ত এখানে আমরা গ্যাস দেখছি হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, এই সমস্ত গ্যাসই হলো বাস্তব গ্যাস। এই সমস্ত গ্যাস বায়ুমণ্ডলে উপস্থিত, আর আদর্শ গ্যাস কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করেই না। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, কোনোটিই নয়। দেখো এখানে কিছু গ্রাফ দেওয়া রয়েছে। ঠিক আছে, গ্যাসীয় পদার্থের PV লেখচিত্র, বয়েলের সূত্রানুসারে PV লেখচিত্র হয় এরকম, এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলে থাকি বা সমপরাবৃত্ত। তারপর চার্লসের সূত্র অনুযায়ী, ঠিক আছে, আয়তন আর উষ্ণতাকে আমরা T দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি অথবা θ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। তার গ্রাফটি হবে এরকম দেখতে। তোমরা গ্রাফগুলো কিন্তু চোখ বুলিয়ে নেবে একবার, কারণ তোমাদের এক্সামে এই গ্রাফ থেকে কোশ্চেন আসতেই পারে। আর গ্রাফ থেকে যদি কোশ্চেন আসে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু সেখানে আনসার করতে পারবে না, তাই তোমরা স্বাভাবিকভাবেই একটু এগিয়ে থাকবে যদি তোমাদের এই গ্রাফগুলো মনে থাকে। তারপরে নেক্সট দেখো এখানে 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে চাপের সূত্র অনুযায়ী P এবং T লেখচিত্র। যেখানে আয়তন স্থির রয়েছে সেটা যদি হয় তাহলে এখানে P/T লেখচিত্র হয়ে যাবে স্ট্রেট লাইন বা সরলরেখা। ঠিক আছে, এগুলো কীভাবে বের করতে হয় আমি তোমাদের এই চাপের সূত্র অনুযায়ী দেখিয়ে দিচ্ছি। সূত্রটি লিখবে যে PV ইকুয়ালস টু nRT লিখলে, এবারে বলেছে আয়তন স্থির মানে ভিটা স্থির, ভিটা কাটা দিয়ে দাও, তাহলে P
এখানে আমাদের কি করতে হবে, এই মোলটাকে আমাদের কনস্ট্যান্ট করতে হবে, আর তো কনস্ট্যান্টই রয়েছে, তাহলে পি ভ্যারাইজেস টি হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কটি। তাহলে পি ভ্যারাইজেস টি, চাপের সূত্র অনুযায়ী পিটি যে সম্পর্ক সেটি হলো চাপ এবং উষ্ণতা পরস্পরের সমানুপাতিক। এবারে যদি আমরা চাপ বাড়াই তাহলে উষ্ণতা বাড়বে। এই রকম যদি আসে, মানে এক্স ভ্যারাইজেস ওয়াই যদি আসে, সেখানে আমাদের কোন গ্রাফ তৈরি হয়, সেটা হলো স্ট্রেট লাইন গ্রাফ তৈরি হয়। দেখো এখানে আমরা উষ্ণতা যতটা বাড়াবো, দেখো এখানে চাপ তত বাড়তে আছে, এদিকে উষ্ণতা বাড়াচ্ছি চাপ বাড়ছে, উষ্ণতা বাড়াচ্ছি চাপ বাড়ছে, ঠিক আছে। এখানে যদি তোমরা টেকনিক্যালি ঠিকভাবে লিখতে চাও তাহলে দেখো আমাদের যেটা লিখতে হবে সেটা হলো, এটা আমাদের মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো কি লিখতে হবে, অ্যাকচুয়ালি আমাদের যেটা লিখতে হবে সেটা হলো ওয়াই অ্যাক্সিসে আমাদের চাপ দেওয়া আছে আর এক্স অ্যাক্সিসে আমাদের উষ্ণতা দেওয়া আছে, তাই যেহেতু আমরা লিখেছি পি ভ্যারাইজেস টি, তাই আমাদের লিখতে হবে ওয়াই ভ্যারাইজেস এক্স। তাহলে এই ফর্মুলা বা এই সূত্র অনুযায়ী আমাদের যে গ্রাফটি আসবে সেটি হলো স্ট্রেট লাইন, ঠিক আছে। চলো নেক্সট, এভাবেই তোমরা এই আগের যে গ্রাফগুলো রয়েছে আগের গ্রাফগুলো বের করতে পারবে। এখানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অথবা সমপরাবৃত্ত কখন হবে, যখন পি ভ্যারাইজেস 1/v হয় অথবা ওয়াই ভ্যারাইজেস 1/x হবে, ঠিক আছে। এই ফর্মুলা দ্বারা যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু এই সমপরাবৃত্ত গ্রাফটি দেখা যায়, ঠিক আছে। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন। আর এখান থেকে আমাদের পি ওয়াই কিউ শুরু। পি ওয়াই কিউ এক বছর তো রিপিট হয়েছে, একদম হুবহু কোশ্চেন রিপিট হয়েছে, আমি সেটা তোমাদের দেখাবো। আর খুব ইজি কোশ্চেন নেক্সট স্লাইডে এগুলোর আনসার করে দেওয়া রয়েছে, আমি তোমাদের শুধু বুঝিয়ে দেবো। দেখো 25 নম্বর প্রশ্নে দেখো এখানে বলেছে অক্সিজেন ও নাইট্রোজেনের আণবিক গুরুত্ব যথাক্রমে 32 এবং 28। প্রমাণ উষ্ণতা ও চাপে 32 গ্রাম অক্সিজেনের আয়তন যদি 22.4 লিটার হয় তাহলে ওই একই উষ্ণতা এবং চাপে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে। অপশান আছে 22.4 লিটার, 19.6 লিটার, 25.6 লিটার, নাকি 44.8 লিটার। এটা আমাদের এসেছে NMGNM 2021 শিফট 1-এ, ঠিক আছে। 2021 শিফট 1-এর কোশ্চেন এসেছে, আর খুব ইজি কোশ্চেন। আমি তোমাদের এই ছোট্ট একটু জায়গায় করে দেখিয়ে দিচ্ছি রাফ, আর এটার সলিউশন কিন্তু নেক্সট স্লাইডে দেওয়া রয়েছে। দেখো এখানে বলেছে যে অক্সিজেন এবং নাইট্রোজেন আণবিক গুরুত্ব দেওয়া আছে, মানে এম এর মান আমাদের দেওয়া রয়েছে। অক্সিজেনের ক্ষেত্রে এম কত দেওয়া আছে, 32, আর আমাদের দেখো এখানে দেওয়া আছে অক্সিজেনের গিভেন ওয়েটও দেওয়া আছে, ডব্লিউ আমাদের দেওয়া আছে কত, 32। তাহলে আমাদের এখানে সবার প্রথমে এন অথবা মোলের মানটা বের করতে হবে। মোল কত, গিভেন ওয়েট আপন মোলার ওয়েট 32/32 সমান কত হচ্ছে, 1 মোল। আর আমরা কি পড়েছি, কোশ্চেনে পড়লাম যে 1 মোল কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার, সেটাই আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমাদের এটা বের করতে হবে যে 28 গ্রাম নাইট্রোজেন মানে কত মোল নাইট্রোজেন, সেই হিসেবে আমাদের এখানে আনসারটা বের করতে হবে। এবারে দেখো আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে বের করলাম, অক্সিজেনের ক্ষেত্রে বের করলাম, এবারে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে বের করব। এগুলো আমি মুছে দিচ্ছি, এই কোনো কিছুই কিন্তু এখানে লেখা অবস্থায় থাকবে না, তোমরা কিন্তু ভিডিও পজ করে সেটাকে খাতায় সুন্দর করে নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। আর নাহলে পিডিএফ রয়েছে, পিডিএফে শুধুমাত্র সেই সমস্ত কিছুই রাখা সম্ভব যেগুলো পেন ছাড়া আমি লিখি, যেগুলো টাইপ করি, ঠিক আছে। পেন দিয়ে যেগুলো লিখি সেগুলো কিন্তু পিডিএফে থাকবে না। দেখো এবারে আমরা অক্সিজেনের ক্ষেত্রে বের করলাম, এবারে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে বের করব। নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের কত গ্রাম দেওয়া রয়েছে, নাইট্রোজেনের মোলার মাস দেওয়া আছে 28 গ্রাম, আর আমাদের নাইট্রোজেনের যে গিভেন ওয়েটটা দেওয়া আছে সেটা হলো 28 গ্রাম, ঠিক আছে। 28 গ্রাম। তাহলে দেখো এই ক্ষেত্রে এবারে আমাদের মোল যেহেতু বের করতে হবে, মোল যদি আমরা বের করি তাহলে মোল হলো N = W/M। এখানে কত হচ্ছে 28/28, তাহলে 28/28 করলে কত হয় 1। তাহলে আমরা 28 গ্রাম নাইট্রোজেন বলতে কী বুঝি, 1 মোল নাইট্রোজেন। 1 মোল নাইট্রোজেনের ক্ষেত্রেও আমাদের কত আয়তন দেখা যাবে, সেটা হলো অপশন নাম্বার A 22.4 লিটার আয়তন কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। নেক্সট স্লাইডে দেখো এটাই সুন্দর করে দেওয়া আছে। দেখো লিখেছে প্রমাণ উষ্ণতা এবং চাপে বা এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন আমরা জানি 22.4 লিটার। তাহলে 32 গ্রাম O2 মানে 32 গ্রাম O2-র ক্ষেত্রে কত মোল হবে, 32 গ্রাম O2 মানে 1 মোল অক্সিজেন। তাহলে 1 মোল অক্সিজেনের দেওয়া আছে 22.4 লিটার, যেটা আমাদের কোশ্চেনেই দেওয়া রয়েছে। এবারে একইভাবে 28 গ্রাম নাইট্রোজেনের ক্ষেত্রে কত মোল হবে, 1 মোল। তাহলে 1 মোল নাইট্রোজেন মানে 22.4 লিটার, বুঝতে পারলে। চলো নেক্সট, এটা পিওয়াইকিউ একটি খুব ইজি বলেছে, যদি একটি নির্দিষ্ট পরিমাণ কোনো আদর্শ গ্যাসের T1 পরম উষ্ণতায় আয়তন ও চাপ V1 এবং P1 হয়, তাহলে T2 পরম উষ্ণতায় যথাক্রমে V2 এবং P2 হয়, তাহলে কোন সূত্রটি বা কোন সমীকরণটি সঠিক। একটি নির্দিষ্ট পরিমাণ কোনো আদর্শ গ্যাসের T1 পরম উষ্ণতা আয়তন এবং চাপ যথাক্রমে V1 এবং P1 এবং T2 পরম উষ্ণতায় যথাক্রমে V2 এবং T2, তাহলে কোন সূত্রটি ঠিক। এটা আমাদের PV = nRT এই ফর্মুলা দিয়েই হবে।
খুব ইজি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, P1 V1 upon T1 ইকুয়ালস টু P2 V2 upon T2। এটা এসেছে আমাদের NM/GNM 2021 শিফট 1-এ। দেখো দুটো কোশ্চেন অলরেডি আমরা দেখলাম 2021 শিফট 1-এর। এবারে এটা কীভাবে দেখো করতে হয়, এখানে আদর্শ গ্যাসের সমীকরণ লিখেছি P = nRT, ঠিক আছে। এন এখানে কনস্ট্যান্ট দেওয়া আছে, যেহেতু বলেছে গ্যাসের নির্দিষ্ট পরিমাণ গ্যাস দেওয়া আছে, আর আর তো আমরা কনস্ট্যান্ট জানি, তাহলে আমাদের এখান থেকে কী হচ্ছে PV ভ্যারিজেস T, আর এই PV ভ্যারিজেস Tকে যদি আমরা ইকুয়াল দিয়ে লিখতে চাই, সমীকরণ আকারে প্রকাশ করতে যাই, তাহলে আমাদের হয়ে যাবে P1 V1, আর এই সাইডে যেটা থাকে সেটা নিচে এসে T1 হয়ে যাবে ইকুয়ালস টু P2 V2 upon T2 হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে অক্সিজেন ও হাইড্রোজেন ও সালফারের আণবিক গুরুত্ব যদি 32, 2 আর 32 হয়, তবে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত হবে? খুব ইজি কোশ্চেন, স্টার মার্ক এই সমস্ত কোশ্চেন আসে তোমাদের, এসেছে NM/GNM 2021 শিফট 2-তে। শিফট 1-এ দুটো কোশ্চেন, শিফট 2-তে একটা কোশ্চেন এসেছে। নেক্সট দেখবো আরও কোশ্চেন এসেছে কিনা। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি 98। কীভাবে সেটা নেক্সট স্লাইডে দেখব। দেখো এখানে অক্সিজেন দেওয়া আছে 32, হাইড্রোজেন দেওয়া আছে 2, আর সালফার দেওয়া আছে 32। তাহলে অক্সিজেন শুধু কত হবে? এখানে অণু দেওয়া আছে, তাহলে অক্সিজেন পরমাণু হয়ে যাবে 16, হাইড্রোজেন হবে 1, আর সালফার হবে 32। H2 দেওয়া আছে এখানে, H2, ঠিক আছে। এখানে দেওয়া আছে H2, এখানে হবে H2, H2-র মান দেওয়া আছে 2, তাহলে H এর মান হয়ে যাবে 1। তাহলে এবারে দেখো সালফিউরিক অ্যাসিডের সংকেত আমরা জানি যে H2SO4, H2SO4 এর ক্ষেত্রে হাইড্রোজেন দুটো দেওয়া আছে, তাহলে 2 × 1, প্লাস সালফার একটি দেওয়া আছে 32, প্লাস অক্সিজেন পরমাণু দেওয়া আছে কয়টি? 4টি, তাহলে 4 × 16, সব কিছু যোগ করে আসে আমাদের 98। খুব ইজি আর খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, সেই NM/GNM 2021-এর কোশ্চেনটি এখানে রিপিট হয়ে গিয়েছে। রাইট আনসার হচ্ছে আমাদের এখানে এ। নেক্সট যে অঙ্কটা এসেছে 2022-এর শিফট 1-এ দুটো কোশ্চেন, দেখো 2021-এর শিফট 1-এর কোশ্চেন দুটোই শিফট 2-তে 2022-এর শিফট 1-এর কোশ্চেনে দিয়ে দিয়েছে। দেখো এখানে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ। নেক্সট নতুন কোশ্চেন, আর একদম কারেন্ট ইয়ারের কোশ্চেন, 2023-এর কোশ্চেন। বলেছে একটি বেলুন হাওয়া দিয়ে ফুলিয়ে মুখ বেঁধে দিলে কি দেখা যাবে? ভিতরে সমস্ত বায়বীয় অণুগুলি নিজ নিজ অবস্থানে অনড় হয়ে যাবে, অনড় মানে স্থির হয়ে যাবে, নাকি ওই বায়বীয় অণুগুলির মধ্যে অনেক খালি জায়গা পড়ে থাকবে, নাকি ওই বায়বীয় অণুগুলি চতুর্দিকে যত্রতত্র চলতে শুরু করবে আর প্রায়শই ভিতরের থেকে বেলুনের গায়ে আঘাত করতে থাকবে, আর অপশান ডি দেওয়া আছে ভেতরের বায়ু কঠিন বস্তুতে পরিণত হয়ে যাবে। কারেক্ট আনসার কী হবে? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, ওই বায়বীয় অণুগুলি চতুর্দিকে যত্রতত্র চলাচল করতে থাকবে আর প্রায়শই ভিতর থেকে বেলুনের গায়ে আঘাত করতে থাকবে। কারণ তারা একটা জায়গায় যেহেতু বদ্ধ হয়ে যাবে, তাই নিজেদের মধ্যে যখন ধাক্কা লাগবে, তারপর ধাক্কা লাগার পরে তারা গতিবেগ অর্জন করবে, আর সেই গতিবেগের জন্যই কিন্তু তারা গিয়ে বেলুনের গায়ে আঘাত করতে থাকবে, ঠিক আছে। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন, আর এটি ক্যাটাগরি 2-র প্রশ্ন, একাধিক উত্তর হতে পারে এই প্রশ্নের। বলেছে যে নিচের কোন উক্তিটি সঠিক? অপশান আছে তরল এবং গ্যাসের সঠিক আয়তন থাকে কিন্তু কোনো আকৃতি থাকে না, কঠিন পদার্থের সঠিক আয়তন এবং আকৃতি থাকে, কঠিন পদার্থগুলি কখনোই ব্যাপন বা বিক্ষেপণ হয় না, নাকি গ্যাসীয় পদার্থের কোনো সঠিক আকৃতি নেই। এখানে আমাদের সঠিক উত্তর দুটো হয়ে যাবে, এক হলো অপশান নাম্বার বি, আরেকটি হলো অপশান নাম্বার ডি, ঠিক আছে। কীভাবে দেখো, তরল ও গ্যাসের সঠিক আয়তন থাকে, তরলের সঠিক আয়তন রয়েছে কিন্তু গ্যাসের কোনো আয়তন নেই, এটা ভুল। তারপর বলেছে কঠিন পদার্থের সঠিক আয়তন ও আকৃতি থাকে, এটা আমরা জানি সকলেই, আর কঠিন পদার্থগুলির মধ্যে কখনোই ব্যাপন বা বিক্ষেপণ হয় না, এটা ভুল হতে পারে। আর গ্যাসীয় পদার্থের সঠিক আকৃতি নেই, এটা আমরা জানি যে গ্যাসীয় পদার্থের কোনো সঠিক আকৃতি নেই। তাহলে রাইট আনসার হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি এবং ডি। নেক্সট স্লাইডে দেখো আরেকটি ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে, সেটা হলো গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। এখানে আমি অনেকগুলো পয়েন্ট একসাথে করে নিয়ে এসেছি, এই পয়েন্টগুলো তোমরা কিন্তু অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে দেখবে। তাহলে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য রয়েছে, আর এখানে যে গ্যাসের যে গতিতত্ত্বের প্রধান স্বীকার্য বা মূল অঙ্গীকারগুলো ছিল সেগুলো লিখে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে এই দুটো স্লাইড অবশ্যই পড়বে, ঠিক আছে। অবশ্যই তোমরা পুরো স্লাইডটাই পড়বে, কিন্তু এই দুটো কিন্তু ভালো করে পড়বে। এই দুটো স্লাইড আমি তোমাদের জন্য রেখে দিলাম, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা অবশ্যই পড়বে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এই ছিল আজকে আমাদের 31টি প্রশ্ন, আমরা পিওয়াইকিউ সহ অনেকগুলো কোশ্চেন সলভ করলাম। আশা করছি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পেরেছ। এখান থেকে কিন্তু অঙ্ক আসে, আর অঙ্কগুলো খুব সোজা হয়, তোমরা ডাইরেক্ট দেখেই আনসার করতে পারবে যদি তোমাদের প্র্যাকটিস ভালো থাকে। আর সেই প্র্যাকটিস করানোর জন্যই কিন্তু এখানে আমরা রয়েছি, কম্পোজ স্টাডি চ্যানেল রয়েছে তোমাদের সাথে। তাহলে আজকে আর ভিডিও
বাড়াবো না, তোমরা অবশ্যই এবারে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করে পিডিএফটি কমপ্লিট পড়বে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর এই পিডিএফটি ডাউনলোড করার পরে যখন নেক্সট একদম শেষে স্লাইডে আসবে, তখন স্লাইডে দেখবে কানেক্ট উইথ আস রয়েছে। এখানে আমাদের বিভিন্ন চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে তোমরা ক্লিক হেয়ারে যদি ট্যাপ করো তাহলে সরাসরি আমাদের সেই চ্যানেল অথবা গ্রুপে চলে যেতে পারবে আর আমাদের সাথে খুব সহজেই যুক্ত হয়ে যেতে পারবে। যেহেতু আমাদের যুক্ত হওয়ার মাধ্যম একমাত্র অনলাইন, তাই অনলাইনে বিভিন্ন গ্রুপ এবং পেজ রয়েছে, সেখানে আমাদের সাথে তোমরা অবশ্যই জয়েন করো। তোমাদের যা কিছু ডাউট আছে সেগুলো তোমরা সেখানে পোস্ট করো, তোমাদের ডাউটগুলো সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমাদের থ্যাংক ইউ জানাই। এভাবেই খাটতে থাকো, এভাবেই ভিডিওগুলো দেখতে থাকো। এক্সাম হলে গিয়ে দেখবে কোশ্চেন কিন্তু এখান থেকেই আসছে। ঠিক আছে, সাফল্য তোমরা অবশ্যই পাবে। ভিডিও শেষ করার আগে শুধু এতটুকুই বলবো, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে। কমেন্টে জানাবে যে ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে। বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বার যারা ANM GNM 2024 জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে পাশে থাকবে। ঠিক আছে, আমরা তোমাদের সাপোর্টে যেরকম রয়েছি আমাদেরও কিন্তু সাপোর্টের প্রয়োজন, আর আমাদের সাপোর্ট শুধুমাত্র তোমরাই। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের আরেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপরে। ততদিনের জন্য বাই।